শোনা যাচ্ছে বিজেপি নাকি দু তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করতে পারে। এর মধ্যে ঠিক সেই রাজ্যের নাম আছে যেখান থেকে নরেন্দ্র মোদী আসেন, অর্থাৎ গুজরাটে। এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী বদল হতে পারে। এমনকি মুখ্যমন্ত্রী বদলের যে গুজব উঠেছে সেখানে শোনা যাচ্ছে উত্তরপ্রদেশেরও নাম। কিন্তু তার ভিত্তি কতটা রয়েছে, কতটাই বাস্তব এবং ঠিক কেন এই গুজব ছড়ালো সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। সবার আগে গুজরাট দিয়ে শুরু করব। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা এই রাজ্য থেকে আসেন। এই রাজ্য থেকে এই রাজ্য ভারতবর্ষকে রাজ্যপাল দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, মহাত্মা গান্ধী দিয়েছে। এই রাজ্যটা খুব গুরুত্বপূর্ণ, তাই এ রাজ্য থেকেই শুরু করছি। শোনা যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে বিজেপি সরিয়ে দিতে পারে এবং সরানোর নির্দেশ নাকি পিএমও দপ্তর থেকে আসছে এবং এতে শিলমোহর রয়েছে অমিত শাহের। কারণ ভূপেন্দ্র প্যাটেলের পারফরমেন্স নাকি আশাজনক নয়। এই যে মুখ্যমন্ত্রী বদলের যে গুজব ছড়াচ্ছে বা মুখ্যমন্ত্রী বদল করা হবে এরকম খবর ছড়াচ্ছে, যেটাই আপনারা বলুন, তার পিছনে শোনা যাচ্ছে বেশ কয়েকটা গূঢ় রহস্য রয়েছে। কি সেই রহস্য? মুখ্যমন্ত্রী বদল করার জন্য বিজেপির তরফ থেকে যে সমস্ত মাপকাঠি ঠিক করা হয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ওই রাজ্যে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেটা কতটা ঠিকঠাকভাবে ওই রাজ্যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কারণ ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে, তাই কেন্দ্রীয় প্রকল্পগুলো অবশ্যই ঠিকঠাকভাবে লাগু করতে হবে। এছাড়াও গভর্নেন্সের উপরে জোর দেওয়া হচ্ছে যে সেখানকার মানুষ ঠিকঠাকভাবে গভর্নেন্স পাচ্ছে কিনা, রাজ্যে কতটা সামাজিক সুরক্ষা রয়েছে, রাজ্যে কতটা নিরাপত্তা রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হিন্দুত্ববাদের যে এজেন্ডা, হিন্দুত্বের এজেন্ডা সেখানে ঠিকঠাকভাবে ওই মুখ্যমন্ত্রীর সময় ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে মাপকাঠি। এবং বলা হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল নাকি এখানে কোথাও একটা ফিট বসছেন না। কেন বসছেন না, কিভাবে বসছেন না, সেটা প্রধানমন্ত্রীর দফতর জানে। সেটা যে রিপোর্ট তার কাছে গেছে সেই রিপোর্টের মধ্যে সবকিছু রয়েছে। কিন্তু যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সেটা হচ্ছে যে এই যে লাভার্থী যোজনাগুলো রয়েছে সেটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে এক একজন মুখ্যমন্ত্রী রয়েছেন। কখনো আনন্দীবেন প্যাটেল, কখনো নরেন্দ্র মোদী নিজে, এখন ভূপেন্দ্র প্যাটেল। স্বাভাবিকভাবে ওই রাজ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। এই অ্যান্টি ইনকামবেন্সিটাকে দূর করার জন্য একটা নতুন চমক দেওয়া দরকার। গুজরাটে ভোট এখন অনেক দিন বাকি রয়েছে, কিন্তু এর মধ্যে ঘরটা গুছাতে হবে। বলা হচ্ছে নাকি এটাই প্রধান কারণ। এছাড়াও বেশ কয়েকটা কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে, যেমন তার দফতরে একজন সিনিয়র আধিকারিক দায়িত্ব ছেড়ে দিয়েছেন হঠাৎ করে, সেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কেন? পরে জানা গেল যে ভূপেন্দ্র প্যাটেলের পুত্রর বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি কোনো একটা পিএমও দফতরের নাম করে বাড়তি সুবিধা নিয়েছেন বা তিনি কিছু একটা ঘটিয়েছেন। এটা হচ্ছে স্পষ্টভাবে অভিযোগ যে তিনি বাড়তি সুবিধা নিয়েছেন বা কিছু একটা এমন কিছু করেছেন যে ওই দফতরের মানে মুখ্যমন্ত্রীর দপ্তরের একজন সিনিয়র আধিকারিকের নাকি সমস্যা হয়েছে। দেখুন, রাজনীতিতে অনেক ধরনের অনেক কিছু রটানো হয়, সেক্ষেত্রে তদন্ত করলে উঠে আসবে যে প্রকৃত সত্যটা কি। কিন্তু আমলা সরে যাওয়ার এবং আমলা সরিয়ে দেওয়া এগুলো কেন্দ্রীয় রাজনীতিতে বা গোবলয়ের রাজনীতিতে, অন্তত হিন্দিভাষী অঞ্চলের রাজনীতিতে এমন কোনো ইস্যুই না। এটা গেল এক। দীর্ঘ আরও অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, যেমন আদানিকে পোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার সুবিধাজনক যে পজিশন রয়েছে তিনি সুবিধা পাইয়ে দিয়েছেন। এইসব নানান রকমের রাজনৈতিক কলকাঠি নাড়া হয়েছে। এগুলো কি প্রধানমন্ত্রী জানেন না? প্রধানমন্ত্রী সবটাই জানেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আদানি যে কটা পোর্ট নিয়েছে, যদি কারো আপত্তি থাকে কোর্টে কেন কেস করছে না? এগুলো রাজনৈতিক গ্যালারি শো ছাড়া আর নয় কি? যদি নির্দিষ্ট অভিযোগ থাকে কোর্টে যান, প্রমাণ করুন, জনগণের সামনে একেবারে প্রমাণ হয়ে যাবে। কিন্তু সেগুলো না করে আদানি, আম্বানি, এটা হচ্ছে বিরোধীদের কমন অভিযোগ। আদানি আম্বানিরা না থাকলে
আমি বলছি না যে তার আদানি আম্বানি এরা হচ্ছে ঈশ্বর তুল্য, একেবারেই নয়, নির্দিষ্টভাবে ব্যবসায়ী, কিন্তু বাইরের ব্যবসায়ীরা হলে এই টাকাটা তো বিদেশে চলে যেত, ভারতীয় ব্যবসায়ী টাকাটা ভারতে থাকবে। এনারা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করেন। আগে আদানি আম্বানির মতন আমাদের ভারতবর্ষে আমি মনে করি আরো 100টা আদানি আম্বানি প্রয়োজন রয়েছে, তবেই ভারতের অর্থনীতির উন্নতি হবে। যারা কুড়ে ঘরে থাকে, কাঁচের ঘর দেখলে তাদের একটু গা কিটকিট করে, এটা হয়, এটা হওয়াটা স্বাভাবিক, মানুষের এটা স্বাভাবিক প্রবৃত্তি, খুব স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু কথাটা হচ্ছে যে কাঁচের ঘর বানানোর চেষ্টা করুন না, হিংসা করছেন কেন? চেষ্টা করুন, এটা হচ্ছে আমার বক্তব্য। এবার ভূপেন্দ্র পটেলের ব্যাপারে তো এইসব কথাগুলো গেল, এবং শোনা যাচ্ছে যে সেখানে নতুন মুখ এনে অ্যান্টি ইনকামবেন্সির যে চ্যাপ্টারটাকে ওটা ক্লোজ করার চেষ্টা হচ্ছে। এটা হচ্ছে একেবারে বাজারে যে খবরটা রটছে, এবং এই খবরটা কেন রটলো সেটাও আপনাদের জানা দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে, গৃহমন্ত্রীর সঙ্গে আনন্দীবেন প্যাটেল তার বেশ কয়েকটা ইতিমধ্যেই মিটিং হয়েছে। তিনি হচ্ছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে যে সাক্ষাৎটা হয়েছে প্রধানমন্ত্রীর, সেইটাকে জুড়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর রদবদলের সঙ্গে। এবার আনন্দীবেন প্যাটেলের সঙ্গে প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রীর কি কথা হয়েছে সেটা আমি আপনি কেউ জানেন না, কিন্তু এইভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। এবার রাজনীতিতে যে ধোঁয়াটা ওঠে রাজনীতির আঙিনায়, সেই আঙিনায় ধোঁয়া উঠলে বুঝতে হবে আগুন তো কোথাও না কোথাও কিছু আছে। তবে ভূপেন্দ্র প্যাটেল হোক বা অন্যান্য বেশ কয়েকটা, মোহনলাল যাদব হন বা অন্যান্য যে কটা মুখ্যমন্ত্রী নতুন ঠিক করা হয়েছে বিজেপির তরফ থেকে, তারা কিন্তু কেউ হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ হয়ে উঠতে পারেননি, এটাও ঠিক, এটা মানতে হবে এই বাস্তবতা। তার কারণ হচ্ছে, দেখুন এটাও তো সত্যি যে সবাই যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা হতে পারে না, কেউ দেবেন্দ্র ফডনবিসও হয়, কিন্তু দেবেন্দ্র ফডনবিস, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ হতে গেলে মেরিট লাগে। এই মেরিট সকলের হয় না, একটা ক্লাসে সবাই তো ফার্স্ট আসতে পারে না, কিন্তু টিচারের পরিবারের এক্সপেকটেশন থাকে যে সবাই ফার্স্ট না করুক, অন্তত ফার্স্ট ডিভিশন মার্কস আনুন। আর এই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর বদল করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারফরমেন্স খুব পছন্দ করেন, বলা হয় এটা, এবং সেই পারফরমেন্সের জন্যই এই বাদল অধিবেশনের পরে শীতকালীন অধিবেশনের সময় বা তার আগে ডিসেম্বর মাসের মধ্যে এখন কিন্তু পারফরমেন্স যাচাই করা হচ্ছে মন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রীদের কথা বলছি, ক্যাবিনেট মন্ত্রীদের কথা বলছি। সেখানে পারফরমেন্স বিচার করে বেশ কয়েকজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী করা হতে পারে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, যিনি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি সুকান্ত মজুমদার রাজ্যের আমাদের সভাপতির পদে আছেন, এমনও শোনা যাচ্ছে যে তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। বাংলা থেকে 12টা সাংসদের পরেও একটাও মন্ত্রী নেই। অন্য দল থেকে 6 জন সাংসদ নিয়ে দলে যোগ দিলে, মানে বিজেপিতে যোগ দিলে একটা করে মন্ত্রিত্ব দেওয়া হয়। এটা হচ্ছে অলিখিত চুক্তি, অলিখিত হিসাব, এটা সকলেই জানেন কম বেশি। কিন্তু বাংলা 12টা সাংসদ দেওয়ার পরও একটাও পূর্ণমন্ত্রী নেই, দীর্ঘদিন নেই, বাংলা থেকে বিজেপি আমলে নেই। শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বেশ কয়েকটা আমরা পূর্ণমন্ত্রী কেন্দ্রে দেখেছিলাম, কিন্তু তারপর আর নেই। বাংলায় জিততে গেলে একটাও পূর্ণমন্ত্রী দেবেন না, বাংলার মানুষ তো প্রশ্ন করবেই, এই প্রশ্নটার উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে। ভূপেন্দ্র প্যাটেলের চ্যাপ্টার ক্লোজ করার আগে শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে তিনি মেধা পাটকারকে একদা আরবান নকশাল বলেছিলেন। দেখুন, রাজনীতিতে সবসময় সত্যি কথা এভাবে বলে দিতে নেই, অনেক কথা মনে চেপে রাখতে হয়। ফলে ভূপেন্দ্র প্যাটেলের মতন প্রাজ্ঞ রাজনীতিবিদদের আমি মনে করি এরকম সত্যি কথা বলতে নেই। আমাদের রাজ্যেও তো এপিডিআর সহ বেশ কয়েকটা সংগঠন রয়েছে যারা মাওবাদীদের শাখা সংগঠন হিসেবে কাজ করে, তাদের জন্য গ্রাউন্ড তৈরি করে, তাদের জন্য সহানুভূতি তৈরি করে, তাদের জন্য মিটিং মিছিল করে। ফলে রঞ্জিত সুরের মতন নেতাদের কি আমরা শহুরে মাওবাদী বলতে পারি? আমরা তো বলতে পারি না, চেয়েও বলতে পারি না। তো রাজনীতিবিদদের সবসময় এটা বলতে নেই। এবার আসি আরেকটা রাজ্যে,
এই রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। মুখ্যমন্ত্রীর নাম ভজনলাল শর্মা। ভজনলাল শর্মাকে এই চলতি বছরেরই মার্চ মাসে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনার প্রিয় অভিনেতার নাম কি। তিনি বলে বসলেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী। আচ্ছা বলুন তো, কেউ কখনো এই ধরনের কথা বলে? এই ধরনের কথা তো বিরোধী দলের নেতাদের বলা উচিত। পরে তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন, বললেন যে আমি আমার প্রিয় ক্যারেক্টারের কথা বলেছিলাম। অভিনেতা তিনি বুঝতে পারেননি, তিনি ভেবেছেন প্রিয় ক্যারেক্টার মানে তার হিরো হিসেবে তিনি নরেন্দ্র মোদীকে ভাবেন। কিন্তু প্রশ্নটা হিন্দিতেই করা হয়েছিল, আপকা হিরো কোন হ্যায়। এবার হিরো মানে অভিনেতাও হয়, হিরো মানে নেতাও হয়। তিনি আসলে সত্যি হয়তো বুঝতে পারেননি, কিন্তু একজন মুখ্যমন্ত্রী এরকম সহজ সরল প্রশ্ন বুঝতে পারেন না, এটার খেসারত তো তাকে দিতেই হবে। এবার সমস্যাটা হচ্ছে আরেকটা, তার প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে যে অশোক গেহলতের আমলে 19টা যে জেলা তৈরি করা হয়েছিল নতুন, তার মধ্যে উনি 7টা জেলা নাকি বাতিল করে দিয়েছেন। নাকি নয়, একেবারেই আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তিনি বাতিল করে দিয়েছেন। এর ফলে ব্যাপক চর্চায় তিনি এসেছেন। এরকম মাঝে মধ্যে তিনি অনেক কাজ করেন, কিন্তু বিজেপির যেটা প্রয়োজন রাজস্থানের মতন জায়গায় ন্যারেটিভের যুদ্ধ, সেই ন্যারেটিভে তিনি কিন্তু অতটা সাকসেস হতে পারেননি। কিন্তু সমস্যা সেখানেও নয়, সেখানে একজন রানীমাতা আছেন, সেই রানীমাতা আবার মুখ্যমন্ত্রী হবেন চেয়েছিলেন, কিন্তু হতে পারেননি। এমন একজন আনকোড়া ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হলো যে তার ক্যাবিনেটরাই তাকে নেতা হিসেবে অন্তত বন্ধ দরজার আড়ালে, পর্দার আড়ালে তাকে মানতে রাজি নয়। রানীমাতা বেজায় চটেছেন, তিনি চাইছেন, এবং শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত তিনি বিদ্রোহ ঘোষণা করবেন, কিন্তু করেননি। তার বিধায়করাও বিদ্রোহ ঘোষণা করেনি, কিন্তু সেখানকার সেন্টিমেন্ট নাকি নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন। সমস্যাটা হচ্ছে কি, নরেন্দ্র মোদী আর অমিত শাহের আমলে বিজেপি দলের যে কটা প্রভাবশালী নেতা ছিল তাদেরকে ঘরোয়া পলিটিক্সের শিকার করা হয়েছে। যারা এই দুজনের ক্ষমতার যে শীর্ষে থাকার যে গ্রিপটা, সেটাকে আলগা করতে পারতেন, এমন সমস্ত নেতাকে ধীরে ধীরে দলের মধ্যে কিন্তু অকেজো করে দেওয়া হয়েছে। এটা ঘরোয়া পলিটিক্সের একটা কায়দা, এটা প্রত্যেক রাজনৈতিক দলে হয়। কংগ্রেসে থেকে আপনি গান্ধী পরিবারের সঙ্গে টক্কর নিতে গেলে সাইডলাইন হয়ে যেতে হবে, বা বিজেপিতে চলে আসতে হবে, অন্য দল তৈরি করতে হবে। ঠিক একই জিনিস বিজেপির মধ্যেও কিন্তু প্রযোজ্য। রাজনীতির এটা একটা কঠিন বাস্তব সত্য। সে জায়গায় দাঁড়িয়ে এখন রাজস্থানের রাশ যদি বিজেপিকে হাতে ধরতে হয়, বিজেপি অন্তত মনে করছে মুখ্যমন্ত্রী বদলের প্রয়োজন রয়েছে। এছাড়াও আরেকটা রাজ্য রয়েছে যার নাম উত্তরাখণ্ড, বলা হয় দেবভূমি, ঈশ্বরদের জায়গা, এটা ঈশ্বরদের ভূমি, ঈশ্বরের মাটি। এই দেবভূমি উত্তরাখণ্ডে বলা হচ্ছে নাকি পুষ্কর সিং ধামিকেও সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যদি আপনারা মতামত জানতে চান, আমার অন্তত মনে হচ্ছে পুষ্কর সিং ধামিকে সরানোর কোনো পরিকল্পনা বিজেপির হয়তো আপাতত নেই। কিন্তু পুষ্কর সিং ধামির বিপক্ষে যারা খবরটা ছড়াচ্ছেন বা তাদের যে যুক্তিটা রয়েছে, সেটা হচ্ছে যে পুষ্কর সিং ধামির সময় দেবভূমি উত্তরাখণ্ডে তিনি নাকি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছেন। কিন্তু উল্টো দিকে সত্যি হচ্ছে এটা যে তার আমলে তো হঠাৎ করে এই ইনফ্লাক্সটা হয়নি, হঠাৎ করে এই অনুপ্রবেশটা তার আমলে তো হয়নি, বরং তিনি এসে অনুপ্রবেশের সমস্যাটাকে মেন স্ট্রিম মিডিয়ায় একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি যে এই অনুপ্রবেশের যে কুফলগুলো রয়েছে, অবৈধ যে ঈদগাহ, অবৈধ মাজার, এগুলোকে তিনি একেবারে চিহ্নিত করেছেন সরকারিভাবে। আমরা বলতে পারি যে যোগী আদিত্যনাথের ছোট ভাই তিনি। যোগী আদিত্যনাথ তো বুলডোজার নিয়ে একেবারে মানে কামাল দেখিয়ে দিচ্ছে। যোগী আদিত্যনাথের পরবর্তী নির্বাচনী চিহ্ন বুলডোজার করে দেওয়া উচিত আমার মনে হয়। অন্তত এটা প্রায় তার একদম ক্যারেক্টারের সঙ্গে এটা একদম বেশ ভালো স্যুট করে। এবার পুষ্কর সিং ধামিও সেই কাজ করেছেন, এবং পুষ্কর সিং ধামি সেই মুখ্যমন্ত্রী যিনি তার রাজ্যে সবচেয়ে প্রথমে ইউসিসি লাগু করেছিলেন, যেটা বিজেপির কোর এজেন্ডার মধ্যে রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড। কেন্দ্র সরকার যেটা এখনো লাগু করতে পারেনি, যেটা কেন্দ্র সরকারের এজেন্ডার মধ্যে রয়েছে, সেটা তিনি লাগু করেছেন, লাগু করে দেখিয়েছেন। এবং হিন্দুত্বের এজেন্ডার মধ্যে পুষ্কর সিং ধামি একেবারে ফিট বসেন।
স্বাভাবিকভাবেই তাকে সরানোর যে পরিকল্পনা রয়েছে বা যে গুজবটা ছড়ানো হচ্ছে বা যে খবরটা ছড়ানো হচ্ছে, আমি অন্তত মনে করি যে এটা সঠিক না। অন্যদিকে যোগী আদিত্যনাথকে নিয়েও বিজেপি নেতৃত্ব অখুশি এমন একটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা সকলেই জানেন যে তার যে একজন উপমুখ্যমন্ত্রী রয়েছেন, যার মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু হতে পারেননি, শোনা যাচ্ছে নাকি কেশব প্রসাদ মৌর্যার শিবির নাকি এই খবর ছড়িয়েছে। কেশব প্রসাদ মৌর্য ছড়িয়েছেন এমনটা আমি বলছি না, কিন্তু তার শিবিরের কেউ কেউ এই গুজবটা নাকি মিডিয়ার কাছে খাইয়ে দিয়েছেন, এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছে। দেখুন, এটা ঠিক যে লোকসভা নির্বাচনের সময় একটা ভুল বুঝাবুঝি দুই পক্ষের মধ্যে হয়েছিল এমনটা শোনা যাচ্ছে, যার অনেকটা বাস্তব ভিত্তিও রয়েছে, কিন্তু সেই পর্ব এখন অতীত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, এরা পার্টির ক্ষতি হোক এমন কোনো কাজ কিন্তু কোনোদিন করেন না। যোগী আদিত্যনাথের বিকল্প এই মুহূর্তে উত্তরপ্রদেশে নেই। তিনি যে কাজগুলো করছেন, তিনি আরএসএস এর ব্লু আইড বয়, 1 নম্বর পছন্দ। এমনকি পরবর্তী প্রধানমন্ত্রী পদের দাবিদার ভারতবর্ষের বেশিরভাগ বিজেপির ভোটার মনে করেন যোগী আদিত্যনাথ হচ্ছেন পরবর্তী ফেস। সেই জায়গায় দাঁড়িয়ে তাকেই সরিয়ে দেওয়া যদি হয় ঘরোয়া পলিটিক্সের ঘরোয়া কোন্দলের হিসেবে, এটা কিন্তু বিজেপির লং লাস্টিং ক্ষতি হবে, বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। স্বাভাবিকভাবে এমন কোনো কাজ বিজেপি করবে না বলেই আমার মতামত। কিন্তু অনেক কিছু তো হয়। সাকসেসফুল নেতা মধ্যপ্রদেশের, তাকে ক্যাবিনেটে ডেকে নেওয়া হয়েছে। সাকসেসফুল নেতা মনোহর লাল খট্টার, তাকেও ক্যাবিনেটে ডেকে নেওয়া হয়েছে। ফলে যোগী আদিত্যনাথকে যদি ডেকে নেওয়া হয়, এটা একদিকে আমি অবাক হব না, অন্যদিকে মনে করব এটা যদি করা হয় বিজেপির তরফে, তাহলেও কিন্তু বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষতিই হবে। হেমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করার আগে সর্বানন্দ সোনোয়ালকে ডেকে নেওয়া হয়েছিল, ক্যাবিনেটে মিনিস্ট্রি দেওয়া হয়েছে। বিজেপিতে এটা কিন্তু করা হয়, কিন্তু সকলের সঙ্গে করা হয় না। বিশেষ করে যোগী আদিত্যনাথের কিন্তু উত্তরপ্রদেশে আলাদা একটা ফিগার রয়েছে, স্বতন্ত্র ফিগার রয়েছে, সেটার সঙ্গে বিজেপির যোগসূত্র আছে আবার নেই। তার নিজস্ব একটা বাহিনী আছে, হিন্দু যুবা বাহিনী, তার নিজস্ব গোরখনাথ সমিতি রয়েছে, তার নিজস্ব একটা ব্র্যান্ড ইমেজ রয়েছে। স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশ থেকে তাকে যদি তুলে এনে ক্যাবিনেটে বসিয়ে দেওয়া হয়, সেটা তাকে নিয়ে মানে তার তো ডিমোশন হবে বলে আমি মনে করি, এবং এটা হলে আলটিমেটলি কিন্তু বিজেপিরই ক্ষতি হবে। এবার কি হবে না হবে সেটা যতক্ষণ না হচ্ছে গ্যারান্টি দিয়ে আমি আপনি কেউ বলতে পারি না। তবে যে খবরটা রটেছে তার বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। তার মধ্যে কতটা সঠিক রয়েছে, কতটা অনুমান রয়েছে, কতটা গুজব রয়েছে, সেটার জন্যই আজকের এই প্রয়াস। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।